হ্যালো ভিউয়ার্স, অচ্যুত দার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে ফিফথ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC12 পেপারটি আছে, হিস্ট্রি অফ ইন্ডিয়া 1750 থেকে 1857 আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির যে পরীক্ষা আজকে সম্পন্ন হয়েছে, অর্থাৎ আজকে 1 ফেব্রুয়ারি 2024 তারিখে এই প্রশ্নটির যে শর্ট প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে 15 নম্বরের, টোটাল 1 নম্বরে 15টি, তার উত্তরগুলি কী হবে হবে সেটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব, এবং বাকি যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো এসছে পরীক্ষায়, সেগুলোর উত্তর কেমনটা লিখতে হবে বা সেটা নিয়েও একটু শর্টভাবে আলোচনা করব। তা দেখে নিই কী প্রশ্ন এসছে তোমাদের। প্রথমে 1-এর কয়ে এসছে, মুঘল সম্রাট দ্বারা নিযুক্ত বাংলার শেষ সুবাদার কে ছিলেন? উত্তর হবে মুর্শিদ কুলি খান। ঔরঙ্গজেব নিযুক্ত করেছিলেন এই মুর্শিদ কুলি খান, তিনি প্রথম নিযুক্ত করেন মুর্শিদ কুলি খানকে, এবং এটাই প্রথম এটাই শেষ। ক্ষয়ে আছে, বক্সারের যুদ্ধে যোগদানকারী অযোধ্যার নবাব কে ছিলেন? অযোধ্যার নবাব ছিলেন সুজাউদ্দৌলা, এর সাথে ছিলেন বাংলার নবাব মীর কাসিম। গয়ে আছে দেখো, কত সালে শ্রী রঙ্গপত্তমের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 1792 খ্রিস্টাব্দে টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে হয়েছিল। তারপরের প্রশ্ন, প্রথম কোন দেশীয় রাজ্য অধীনতামূলক মিত্রতা চুক্তির আওতায় আসে? উত্তর হবে হায়দ্রাবাদের নিজাম। পরেরটা দেখো, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? 1784 সালে উইলিয়াম জোন্স। পরেরটা, হিতবাদী মতের অনুসারী একজন ইংরেজ প্রশাসকের নাম লেখো। লর্ড উইলিয়াম বেন্টিং। পরেরটা দেখো, বাংলায় প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? 1774 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় সুপ্রিম কোর্ট রেগুলেটিং অ্যাক্ট অনুসারে, তার প্রথম বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। পরেরটা দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের প্রতিষ্ঠা করেন? 1872 সালে মেট্রোপলিটন ইনস্টিটিউট, যার বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ। তারপরেরটা দেখো, কোন সালে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়? 1802 সালের 31শে ডিসেম্বর কোম্পানি ও দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে এই বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়। কোন গভর্নর জেনারেল ভারতের রেলপথ স্থাপনের সিদ্ধান্ত নেন? লর্ড ডালহৌসি 1853 সালের 16 এপ্রিল বোম্বাই থেকে থানে প্রথমে এই রেলপথ বিস্তার করেন। বাংলায় কার নেতৃত্বে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয়? মীর নিসার আলী বা তিতুমির? আরব দেশে আব্দুল ওয়াহাবের নেতৃত্বে ওয়াহাবি আন্দোলন শুরু হয়, আর বাংলাদেশে শুরু করেন মীর নিসার আলী। তারপরেটা দেখো, দামিনী কোহ বলতে কি বোঝো? পাহাড়ের প্রান্তদেশ, এক কথায় মানে রাজমহল এবং মুর্শিদাবাদের কিছু অংশ নিয়ে গঠিত ছিল এই পাহাড়ের প্রান্তদেশ বা দামিনী কোহ সাঁওতালদের অঞ্চল এটি। দ্য পেজান্ট অ্যান্ড দ্য রাজ এই বইটির রচয়িতাকে? এরিক স্টোকস হবে এর উত্তর। পরেরটা দেখো, নানা সাহেব পেশোয়ার কোন পেশোয়ার দত্তকপুত্র ছিলেন? নানা সাহেবের আরেক নাম ধুন্দুপন্থ, তিনি পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তকপুত্র ছিলেন। পরেরটা দেখো, ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ, ইনি ছিলেন শেষ সম্রাট, ডেঙ্গুনে মারা যান 1857 সিপাহী বিদ্রোহের পর তাকে ওখানে নির্বাসন দেওয়া হয়। তো এই ছিল শর্ট প্রশ্ন, তোমরা এগুলো মিলিয়ে দেখে নাও তোমরা কে কি অ্যান্সার করেছো। পরেরটা দেখো, মানে 2 দাগে, যেখানে 4টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, টিকার প্রশ্ন। প্রথম আছে প্রাচ্যবাদ, মানে ওরিয়েন্টালিজম, যেটা প্রাচ্যবাদ, ভারতীয় যে জ্ঞান বিজ্ঞানের বা ভারতীয় সাহিত্যের যে চর্চা করেছিলেন ইংরেজরা, সে প্রাচ্যবাদী যে চর্চা, সেটা নিয়ে এখানে অ্যান্সার করতে হবে। তারপরেটা দেখো, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের কারণ ও ফলাফল। চতুর্থ ইঙ্গ মহীশূর মানে এটাই শেষ যুদ্ধ টিপুর সাথে ইংরেজদের হয়, এবং এরপরে মহীশূর রাজ্যের পতন হয়, টিপুর পতন হয়, এবং মহীশূরের রাজ্যটা ইংরেজরা দখল করে নেয়, নিজাম এবং ইংরেজদের মধ্যে ভাগ হয়ে যায়, মারাঠাদের মধ্যেও। তো সেই চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ, তার যে কারণটা কেন কী হয়েছিল এবং তার ফলাফলটা কী হয়েছিল, সেটা এখানে অ্যান্সার করতে হবে। গদাগে এসছে অধীনতামূলক মিত্রতা নীতি। লর্ড ওয়েলেসলি যে অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তন করেছিলেন তার তাৎপর্য, এখানে এক কথা এর উপরে টিকা লিখতে হবে। অধীনতামূলক মিত্রতা নীতি কেন প্রয়োগ করা হচ্ছে, তার শর্তগুলো কি, এবং তার ফলে কোন কোন দেশীয় রাজ্য এর দ্বারা অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষর করছেন, সেগুলো নিয়ে তার গুরুত্ব শেষ পর্যন্ত লিখতে হবে। তৃতীয় পানিপথের যুদ্ধ, 1761 সালে যে তৃতীয় পানিপথের যুদ্ধের মধ্যে দিয়ে মারাঠা সাম্রাজ্যের পতন হয় এবং ভারতে ইংরেজ শক্তির উত্থান হয়, সেই মারাঠা দের পতন এবং ইংরেজ শক্তির উত্থান, এটাই ছিল তার গুরুত্ব। এবং এখানে যে একদল ঐতিহাসিকরা বলছেন যে, মানে মারাঠি ঐতিহাসিক সরদেশাই, তিনি বলছেন যে কোনো প্রভাব ফেলেনি, যদিও যদুনাথের বিরোধিতা করে বলছেন এর মারাত্মক প্রভাব পড়েছিল ভারতীয় ইতিহাসে। সেগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করতে হবে। পরেরটা 1813 সালের চার্টার অ্যাক্টের গুরুত্ব। তো 1813 সালের চার্টার অ্যাক্টের প্রধান গুরুত্ব এটাই যে ভারতীয়দের শিক্ষার জন্য 1 লক্ষ টাকা ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষা খাতে। তো সেটাই এর প্রধান গুরুত্ব, সেটাকে নিয়েই কিন্তু আলোচনা করতে হবে এখানে মূলত। পরেরটা দেখো, নব্যবঙ্গ বলতে কাদের বোঝানো হয়? ডিরোজিওর শিষ্যদের। এবং তাদের লক্ষ্য কী ছিল? তাদের লক্ষ্য ছিল ধর্ম সংস্কার এবং ধর্মীয় যে কুসংস্কার রয়েছে সেগুলোকে বর্জন করা, এবং বিভিন্ন প্রগতিমূলক যেসব নিয়ম নীতি আছে তার চর্চা করা। এই এবং সব কিছু যুক্তির আলোকে বিচার করা। তাই এই নববঙ্গ আন্দোলন
বলতে কাদের বোঝানো হয় বলতে ডিরোজি এবং তার শিষ্যদের, সেটাকে একটু ভালো করে বোঝাতে হবে এবং তারপরে তাদের লক্ষ্য মানে কর্মসূচিটা কি, কার্যাবলীটা কি, সেটাকেই এখানে আলোচনা করতে হবে। রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা যায়, এটা একটা বড় প্রশ্ন। এটাকে কিন্তু শর্ট আকারে লিখতে হবে। তার ধর্ম সংস্কার, সমাজ সংস্কার, এগুলো অল্প অল্প করে মেনশন করে কেন তাকে ভারতের জনক বলা হচ্ছে আধুনিক ভারতের, সেটা নিয়ে একটু আলোচনা করতে হবে। বড় প্রশ্ন, এটা শর্টে দিয়েছে। মহারানীর ঘোষণা তাৎপর্য 1858, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। তা এই মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য এটাই যে ভারতের আভ্যন্তরীণ ব্যাপারে ইংরেজরা আর হস্তক্ষেপ করবে না, এটাই সিদ্ধান্ত নেওয়া হয়। সত্যবিলোপ নীতি যেটা করা হয়েছিল সেটা বাতিল করা হয় এবং আরও একাধিক ঘোষণা করা হয়। যদিও এই ঘোষণার কোনো তাৎপর্য ছিল না, রমেশচন্দ্র মজুমদার দেখাচ্ছেন এটা একটা ভুয়ো ঘোষণা ছিল। তা এখানে এই টিকাগুলো দিয়েছে, এগুলো কিন্তু সবই কমন। আমি যে সাজেশন তোমাদেরকে দিয়েছিলাম সেই সাজেশনের কিন্তু ভিতর থেকে এই প্রশ্নগুলো সব এসছে, এর বাইরে একটাও আসেনি। প্রশ্ন কিন্তু অলবার ভালো হয়েছে। তোমাদের CC11 যেমন ভালো প্রশ্ন হয়েছে, CC12 কিন্তু যথেষ্ট ভালো প্রশ্ন হয়েছে। 3-এর দাগে দেখে নাও, মানে যেখানে 10 নম্বরের প্রশ্ন 3টি অ্যান্সার করতে হবে। প্রথম প্রশ্ন, অষ্টাদশ শতক ছিল গতিময়তার যুগ। তো অষ্টাদশ শতক গতিময়তার যুগ মানে অষ্টাদশ শতক যে অন্ধকারাচ্ছন্নের যুগ ছিল কিনা সেটাকেই আলোচনা করতে হবে মূলত। তার এবং একদিকে দেখাতে হবে অন্ধকারের যুগ ছিল, আর একদিকে দেখাতে হবে গতিময়তার যুগ ছিল। অষ্টাদশ শতকের অন্ধকারাচ্ছন্নের যুগ ছিল কিনা সেটাই হচ্ছে মূল প্রশ্ন, সেটাই অ্যান্সার করতে হবে। পরের যে প্রশ্নটা দিয়েছে এটা সাজেশন বহির্ভূত একটি প্রশ্ন, এটা প্রত্যেকেরই সাজেশনের বহির্ভূত। 1835 থেকে 1857 এই টাইমে শিক্ষা বিষয়ে সরকারি যেসব নীতি, 1835-এ যে ইংরেজি শিক্ষার প্রবর্তন হচ্ছে, তারপর 1857 এর মধ্যে উডের ডেসপ্যাচ, মেকলে মিনিট, এগুলোকে আলোচনা করতে হবে। মূলত এখানে মেকলে মিনিট আর উডের ডেসপ্যাচ এই দুটো কিন্তু বিষয় নিয়ে আলোচনা করতে হবে এই প্রশ্নের উত্তরে। তোমরা যারা লিখেছো এই প্রশ্নে তাদের কিন্তু এটাই অ্যান্সার করতে হবে। হায়দার আলী আর টিপু সুলতানের অধীনে মহীশূর কিভাবে দক্ষিণ ভারতে ইংরেজদের আশঙ্কার কারণ হয়েছিল। এক কথায় ইঙ্গ মহীশূর যে সম্পর্ক বা 4টি যে ইঙ্গ মহীশূর যুদ্ধ হয় সেগুলোকে কিন্তু এখানে লিখতে হবে। প্রথমে হায়দার আলীর আন্ডারে 2টি যুদ্ধ, টিপু সুলতানের আন্ডারে 2টি যুদ্ধ, এই 4টি যুদ্ধ এখানে পরপর আলোচনা করতে হবে। পরেরটা দেখো, উইলিয়াম বেন্টিংয়ের সংস্কার কতটা হিতবাদী দ্বারা প্রভাবিত হয়েছিল। তো উইলিয়াম বেন্টিংয়ের যতগুলো সংস্কার ছিল সেগুলো আলোচনা করতে হবে। তার আগে এই সংস্কারের আগে তিনি হিতবাদী ব্যাপারটা কী বা উপযোগবাদটা কী সেটার উপরে কিন্তু দুটো কি 3টে প্যারা লিখতে হবে। তারপরে বেন্টিংয়ের সংস্কার আলোচনা করতে হবে। পরেরটা দেখো, অবশিল্পায়ন কি ভারতের অর্থনীতিতে আঘাত করেছিল। তো অবশিল্পায়নটা কি, কেন ঘটছে, তার কারণটা কি, সেটা আগে আর লিখতে হবে। তারপরে তার যে ফলাফল ভারতের অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলছে, কুটির শিল্প ধ্বংস হচ্ছে, সেইগুলো পরে লিখতে হবে। পরেটা 1857 সালের মহাবিদ্রোহে কৃষক শ্রেণীর ভূমিকা কী ছিল। অ্যাকচুয়ালি জনগণের অংশগ্রহণটাকে এখানে ভালো করে দেখাতে হবে, মানে এর চরিত্র লিখতে হবে। তার চরিত্রের বিষয়টা বলতে কৃষক শ্রেণী এবং সামন্ত শ্রেণীর যে বিদ্রোহ, কৃষক শ্রেণীর অংশগ্রহণ, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। তো এই ছিল এখানে প্রত্যেকটা প্রশ্নই কমন, শুধুমাত্র এই খ দাগের 1835-57 এই টাইমে শিক্ষা বিষয়ে সরকারি নীতি, এই প্রশ্নটা তোমাদের আনকমন লাগছে। তবু এটা আনকমন নয়, এটা কিন্তু উডের ডেসপ্যাচ এবং এর মধ্যে মেকলে মিনিট, এই দুটো জিনিস এখানে। এবং 1813 যে চার্টার অ্যাক্ট অনুযায়ী যে ভারতীয় শিক্ষা খাতে 1 লক্ষ টাকা ব্যয়, সেখান থেকেই শুরু করতে হবে এর অ্যান্সারটা করে। এখানে মিশনারিদের কার্যকলাপ, বেসরকারি উদ্যোগ, সরকারি উদ্যোগ, এগুলো সব দিয়ে শিক্ষার উপরে যে ঔপনিবেশিক যুগে যে শিক্ষা নীতি ছিল ব্রিটিশদের, সেটাই কিন্তু এখানে আলোচনা করতে হবে। তার এই প্রশ্নটা বাদ দিলে কিন্তু বাকি প্রত্যেকটা প্রশ্নই কমন। তোমাদের যে সাজেশন আমি দিয়েছিলাম সেই সাজেশনেরও থেকেই সব প্রশ্ন এখানে এসছে। আশা করি তোমাদের পরীক্ষা সবার ভালো হয়েছে। তোমাদের আর বাকি যে দুটি পেপারগুলো আছে, DSC 1, DSC 2, সেই দুটির পরীক্ষা হলে তারও প্রশ্নপত্র নিয়ে আমি এরকম আলোচনা করব। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে।